আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। করোনাকালীন পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো, সুস্থ আছো, ভালো আছো, পজিটিভ চিন্তা ও কাজের মধ্যে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। শুকুর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অজানাকে জানতে মোরা সীমার বাঁধন টুটব, মোরা দুর্বার হয়ে অসীমের পানে ছুটব, মোরা প্রদীপ হয়ে আকাশের গায়ে ফুটব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের লক্ষ্য যেন এমনটাই হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের ক্লাস পরিচালনায় আছি আমি সৈয়দা সিফাতি নুরি, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে অনার্স চতুর্থ বর্ষ উদ্ভিদ বিজ্ঞানের অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসের ইকোনমিক বোটানি, ইথনো বোটানি ও ফার্মাকোগনোসির 15তম ক্লাস এবং শেষ ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যার সমাধানের যদি প্রয়োজন অনুভব করো, সেই জন্য তোমাদেরকে এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। ইমেল অ্যাড্রেসে তোমরা আমাকে ইমেল করতে পারবে তোমাদের যে কোনো সমস্যার ব্যাপারে। আজকের লেকচারের শিরোনাম হলো কাল্টিভেশন অ্যান্ড কনজারভেশন অফ মেডিসিনাল প্লান্টস। এর পাশাপাশি আমরা দেখব মেডিসিনাল প্লান্টগুলোর ইমপ্রুভমেন্ট এবং হার্বাল মেডিসিন প্রস্তুত প্রণালী। চলো তার আগে আমরা হেডিং গুলো দেখে নেই। আজকের আলোচ্য বিষয়বস্তু 1 নম্বরে থাকবে প্রিপারেটরি মেথডস অফ হার্বাল মেডিসিন, হার্বাল মেডিসিন তৈরির প্রস্তুত প্রণালী। কাল্টিভেশন অফ মেডিসিনাল প্লান্ট, মেডিসিনাল প্লান্টের চাষাবাদের উপরে। ইমপ্রুভমেন্ট অফ মেডিসিনাল প্লান্টস, কিভাবে মেডিসিনাল প্লান্টগুলোর আরো উন্নতি ঘটানো যায়, আরো উন্নয়ন করা যায়, ইমপ্রুভ করানো যায়, সেই প্রসেসগুলো দেখব। তারপর সর্বশেষ টপিকটা হবে কনজারভেশন অফ মেডিসিনাল প্লান্টস, এই প্লান্টগুলো, মেডিসিনাল প্লান্টগুলো সংরক্ষণ পদ্ধতি। চলো তাহলে শুরু করা যাক হার্বাল মেডিসিনের প্রস্তুত প্রণালী। তার আগে আমরা দেখি হার্বাল মেডিসিনগুলো বাণিজ্যিকভাবে কিভাবে বাজারে বিক্রি হয়, সেই জিনিসগুলো আগে একটু দেখে নিই। বাণিজ্যিকভাবে হার্বাল মেডিসিনগুলো তোমরা নিজেরাও দেখে থাকবে, সেইগুলোর সাথে একটু পরিচিত হও। দেখা যাবে যে হার্বাল মেডিসিনগুলো গুঁড়ো ওষুধ হিসেবেও পাওয়া যায়। যেমন এখানে একটা দেখতে পাচ্ছ, 1 নম্বরে নিচে যেটা দেখা যায় এটা সিরাপ, 2 নম্বরে ক্যাপসুল, 3 নম্বরে গুঁড়া ওষুধ, গুঁড়া টাইপের গুঁড়া ওষুধ। এভাবে ট্যাবলেট হিসেবেও হার্বাল মেডিসিনের ওষুধগুলো বাজারে বিক্রি হতে দেখা যায়। বিশেষ করে এগুলো হচ্ছে উন্নত টাইপের ওষুধ। বাসাতেই যদি আমরা তৈরি করি হার্বাল মেডিসিন, আমরাও কিন্তু তৈরি করতে পারবো যে কোনো হার্বাল মেডিসিন। যেমন এখানে গুঁড়া ওষুধগুলো আমরা তৈরি করতে পারবো, ক্যাপসুল, ট্যাবলেটও তৈরি করা যাবে। পেস্ট তৈরি করে সেগুলোকে রোদে ড্রাই করে ট্যাবলেট তৈরি করা যাবে, কিন্তু ক্যাপসুলগুলো তৈরি করতে হবে বাণিজ্যিকভাবে ল্যাবরেটরিতে। সিরাপ, সিরাপও যেমন এভাবে মোড়কজাত করে বিক্রি করতে দেখা যায়। বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, ওষুধ তৈরি প্রতিষ্ঠান, ইউনানি, আয়ুর্বেদিক, অন্যান্য কসমেটিক্স প্রতিষ্ঠানও আছে বাংলাদেশে, তারা এভাবে ওষুধগুলো তৈরি করে এবং বিক্রি করে থাকে বা বাজারজাত করে থাকে। এরপরে আরো কিছু ওষুধ দেখো হার্বাল মেডিসিনে, রস জাতীয়, যেগুলো বিভিন্ন ফলের রস, কাণ্ডের রস, পাতার রস থেকে যে মেডিসিন গুলো তৈরি হয়, রসজাত মেডিসিন। এটাও বাসাতেও করা যাবে এবং বাণিজ্যিকভাবেও তোমরা যে কোনো দোকান থেকে, বা এই প্রোডাক্টটা বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। উদ্যায়ী তেল জাতীয় ওষুধ দেখা যাচ্ছে, উদ্যায়ী তেল, যেগুলো ভোলাটাইল অয়েল হিসেবে মেডিসিন বিক্রি হয়। এরপরে চা জাতীয় মেডিসিন দেখতে পাচ্ছ, চা, যে কোনো হার্বাল টি, যেগুলো
হেলথ ভ্যালু আছে, যে কোনো রোগের ট্রিটমেন্টে চা হিসেবেও কিছু মেডিসিন দেওয়া হয়, সেই চা জাতীয় মেডিসিন। এরপরে যেটা দেখতে পাচ্ছি সেটা ড্রাইড মেডিসিন, যেগুলো যে কোনো প্লান্টের কোনো অঙ্গ বা যেটাকে বলা হচ্ছে কোনো প্লান্ট পার্ট, সেগুলোকে ড্রাই করে ওষুধ হিসেবে বিক্রি করা হয়, সেগুলোকে ড্রাইড ওষুধ। এভাবে হার্বাল মেডিসিন গুলো তৈরি হয়ে থাকে। তৈরিকৃত হার্বাল মেডিসিন তোমরা দেখলে। এবার প্রিপারেটরি মেথডস, কিভাবে এগুলোর প্রস্তুত করা হয়। এটা দুইটা ধাপ আছে তৈরি করার। প্রথম ধাপে প্রিপারেশন অফ হার্বাল ড্রাগস। প্রথমে হার্বাল যে ড্রাগস মানে ওষুধি দ্রব্যগুলোকে আগে তৈরি করে নিতে হয়। যেটা দিয়ে আমি ওষুধ তৈরি করব, সেই জিনিসটাকে, সেই কাঁচামালটাকে আগে তৈরি করে নিতে হবে। সেই কাঁচামালটাকে বলা হচ্ছে হার্বাল ড্রাগস। আমরা বলছি যে ড্রাগস মানে যে দ্রব্যগুলো দিয়ে ওষুধ তৈরি হয়। তাহলে প্রথমে প্রিপারেশন করতে হবে হার্বাল ড্রাগকে। হার্বাল ড্রাগ, প্রিপারেশন অফ হার্বাল ড্রাগ। 2 নম্বর ওষুধ স্টেপ হলো প্রিপারেশন অফ মেডিসিন। প্রথমে হার্বাল ড্রাগ তৈরি করতে হবে, তারপরে মেডিসিন তৈরি করতে হবে। প্রথম ধাপটাতে আমরা দেখছি একটা ফ্লো চার্টের মাধ্যমে বোঝাবো যে নিম্নোক্ত ধাপগুলোর মাধ্যমে সাধারণত হার্বাল ড্রাগ গুলোকে প্রস্তুত করা হয়। প্রথমে কেমন কালেক্ট করতে হবে। আমার যে গাছের যে অঙ্গটা থেকে আমি ওষুধ তৈরি করব, সেটাকে কালেক্ট করতে হবে। কোথা থেকে? বনজ ভেষজ উদ্ভিদ থেকে সেটা কালেক্ট করতে হবে। সেই ভেষজ উদ্ভিদটা বনে জঙ্গল থেকেও আমি সেই ম্যাটেরিয়ালটা কালেক্ট করতে পারি, অথবা সেটা আবাদ করা যে ভেষজ উদ্ভিদ সেখান থেকেও কালেক্ট করে আনতে পারি। এই জন্য বলছে এটা কালেকশন। প্রথমে কালেকশন করে আনতে হবে হার্বাল ড্রাগ গুলোকে, তারপরে সেটাকে ড্রাই করতে হবে। সেটা কৃত্রিম ভাবে ড্রাই করা যাবে, অথবা প্রাকৃতিক ভাবে তাপে সেটাকে ড্রাই করতে হবে। এরপরে 3 নাম্বার ধাপটা হলো গ্রাবলিং। মানে এটাকে অনেক সময় ওই ড্রাইটাকে অনেক ক্ষেত্রে প্রসেসিং করার প্রয়োজন পড়ে, ভাঙা, গুঁড়ো করা, অথবা পুরোপুরি সেরকমই রেখে দেওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করা। এটাকে, এই কাজগুলোকে বলছে গ্রাবলিং। এরপরে 4 নম্বর যেটা, কোয়ালিটি ডিটারমিনেশন করা হয়। এগুলোর গুণগত মান নির্ণয় করা হয়, নির্ধারণ করা হয় কেমন, এর মধ্যে অন্য কোনো উপাদান মিশ্রিত আছে কিনা, যে ড্রাগটা দরকার, যে মেডিসিনটা, যে উপাদানটার উদ্দেশ্যে ওইটাকে প্রসেস করা হচ্ছে সেটা সঠিক মাত্রায় পরিমাণে আছে কিনা, সেটার উপর ডিপেন্ড করে কোয়ালিটি ডিটারমিনেশন করা হয় সেই হার্বাল ড্রাগের। তারপরে সেটাকে প্যাকেজিং করা হয়। করা হয় এবং সর্বশেষ যখন সেটাকে ওষুধ তৈরি করার সময় হবে, তখন সেটাকে ওষুধ হিসেবে তৈরির জন্য আরেকটা সেক্টরে পাঠিয়ে দেওয়া হয়, আর না হলে স্টোর করে রাখা হয়। এবার 2 নম্বর স্টেপে চলে যাচ্ছি আমরা, প্রিপারেশন অফ মেডিসিন। কিভাবে তৈরি করব? এই প্রিপারেশন অফ মেডিসিন, আমরা যে হার্বাল ড্রাগ গুলোকে তৈরি করে নিলাম, এগুলোকে হয় নিষ্কাশন করতে হবে, না হলে পাতন করতে হয়, ডিস্টিলেশন, না হলে ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে গুঁড়া বা ভেঙে ফেলা। তা না হলে কনসেন্ট্রেশন, ঘনত্ব করা হয়, না হলে ফার্মেন্টেশন বা গাজন ঘটানো হয়। সাধারণত দেখা গেছে যে এই যে এক্সট্রাকশন প্রক্রিয়াতে রস জাতীয় যে ওষুধগুলো, সেগুলো তৈরি করা হয়। আবার এই এক্সট্রাকশন অ্যান্ড ডিস্টিলেশন, এই দুইটা প্রক্রিয়াতেই যে উদ্বায়ী তেল জাতীয় ওষুধগুলো তৈরি করা হয়। আবার ফ্র্যাকশন, যেগুলো গুঁড়ো ওষুধ, সেগুলোতে এই যেটাকে বলে ফ্র্যাকশনেশন, ফ্র্যাকশনেশনের দ্বারা গুঁড়ো ওষুধগুলো তৈরি করা হয়। তারপরে কনসেন্ট্রেশন, যেগুলো সিরাপ তৈরির ক্ষেত্রে এই কনসেন্ট্রেশন পদ্ধতি অ্যাপ্লাই করা হয়। তারপরে ফার্মেন্টেশন, কিছু ওষুধ আছে, বেশ কিছু ওষুধ আছে অ্যালকোহলিক ওষুধ, সেগুলো তৈরি করতে ফার্মেন্টেশন প্রক্রিয়ার প্রয়োজন হয়। সাধারণত মেডিসিন গুলো তৈরি করতে এই প্রক্রিয়াগুলোরই দরকার পড়ে, হয় নিষ্কাশন, পাতন, ভগ্নাংশ, তারপরে কনসেন্ট্রেশন বা ঘনত্ব, না হলে গাজন। আর কিংবা অনেক ক্ষেত্রে এক বা একাধিক প্রক্রিয়া ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়ে থাকে। এই ছিল প্রিপারেশন অফ মেডিসিন। সবচেয়ে মজার বিষয়, হার্বাল মেডিসিন গুলো প্রস্তুত আমরা বাসাতেও করতে পারি, আবার যেটা বাণিজ্যিক ভাবে ফ্যাক্টরি প্রতিষ্ঠানেও করতে পারি, ল্যাবরেটরিতেও তৈরি করতে পারি এই ওষুধগুলো। এবার কাল্টিভেশন অফ মেডিসিনাল প্লান্ট, এগুলোর
চাষাবাদ চাষাবাদ করার দরকার আছে কিনা খেয়াল করে দেখো। নগরায়নের একদিকে চলছে নগরায়ন, বন উজাড় করতেই হচ্ছে কম বেশি, তাই না? এই জিনিসগুলোর কারণে আমরা আমাদের যে চাহিদা মেডিসিনাল প্লান্টের, সেটা কিন্তু পূরণ করা সম্ভব হচ্ছে না বর্তমানে। যার জন্য চাষাবাদের দিকে মানুষ এখন আগ্রহী হয়ে গেছে যে এই বনজ এই ভেষজ উদ্ভিদগুলোকে চাষ করতে হবে। কারণ নগরায়ন, তারপরে বন উজাড়, এই সমস্ত কারণে আমাদের বনজ যে ভেষজ উদ্ভিদগুলো সেগুলো প্রায় ধ্বংসের পথে। এগুলোকে টেকানোর জন্য এবং মানুষের চাহিদা পূরণের জন্য এগুলোর দরকার আছে। এবার চলো আমরা তাহলে কাল্টিভেশন অফ মেডিসিনাল প্লান্ট, আমাদের যে চাষাবাদ যোগ্য মেডিসিনের আমাদের দেশে কি পরিমাণ এগুলোর ব্যবহার, কি পরিমাণ চাহিদা আছে সেগুলো সম্পর্কে একটু জানবো। যে বাংলাদেশে দেখা গেছে সপুষ্পক উদ্ভিদের সংখ্যা 5000, তার মধ্যে প্রায় 200টা উদ্ভিদ থেকে ওষুধ তৈরি করা হয়। তারপরেও এর সংখ্যাও কমে গেছে। বাংলাদেশে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল আছে, তারপরে আয়ুর্বেদিক, ইউনানি এবং অন্যান্য ঔষধ শিল্পে মোট 143টি উদ্ভিদ বর্তমানে ব্যবহৃত হচ্ছে। 143টা। এগুলো দেখা গেছে বিরুৎ থেকে বৃক্ষ জাতীয় হয়ে থাকে। তাহলে এদেরকে চাষাবাদ করতে গেলে সবাইকে কিন্তু একই ফরম্যাটে ফেলা যাবে না। এক একটা উদ্ভিদের চাষাবাদ পদ্ধতি কিন্তু এক এক রকম হবে, আলাদা আলাদা ভাবে আমাদেরকে এগুলো চাষাবাদ পদ্ধতি জানতে হবে। আরো কিছু তথ্য আমরা জানবো যে আমাদের দেশের কেমন চাহিদা এই হার্বাল মেডিসিনের প্রোডাক্ট গুলো। বাংলাদেশে বার্ষিক কি পরিমাণ ভেষজ উদ্ভিদ আসলে ব্যবহার করা হয় তার সঠিক তথ্য আসলে এখনো পাওয়া যায়নি। বাংলাদেশে বর্তমানে প্রায় 3 শতাধিক ইউনানি ও 2 শতাধিক আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও রয়েছে বহু ভেষজ প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তাদের যে চাহিদা, এসব প্রতিষ্ঠান বছরে 20,000 টনেরও বেশি ভেষজ কাঁচামালের চাহিদা রয়েছে এই সমস্ত প্রতিষ্ঠানে। 20,000 টনেরও বেশি। তাহলে বাংলাদেশে প্রতি বছর দেখা গেছে যে 350 থেকে 450 কোটি টাকার ভেষজ সামগ্রী আমদানি করা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে দিন দিন ভেষজ উদ্ভিদের চাহিদা বাড়ছে। ভেষজ উদ্ভিদের চাহিদা বাড়ছে একদিকে, আরেকদিকে নগরায়ন, বন উজাড়, তারপরে বেশি পরিমাণে যে বনজ ভাবে জন্মানো ভেষজ উদ্ভিদগুলোর উপরে যে ব্যবহার, মানে এককভাবে খালি শুধু ব্যবহারই করছে, কিন্তু সেগুলোর বাড়ানো হচ্ছে না, সেগুলো সংকটাপন্ন হয়ে যাচ্ছে। এই সমস্ত দিক বিচার করে দেখা গেছে যে চাষাবাদের প্রয়োজন পড়ছে এই ভেষজ উদ্ভিদগুলো। এরপরে আমরা দেখব যে ভেষজ যে সমস্ত উদ্ভিদ আছে যেগুলো চাষাবাদ যোগ্য, সেরকম কিছু উদ্ভিদের উদাহরণ দেখি। আমরা চাষ করতে পারি অর্জুন, অশোক, আতা, ডালিম বা আনার, আমলকি, কুরচি, কাগজি লেবু, কাঞ্চন, কামরাঙা, গাব, গামার চন্দন, চাপা, চালতা, চালমুগরা, তারপরে ছাতিম, জাম, তেজপাতা, তেঁতুল, দারুচিনি, নিম, নিশিন্দা, পলাশ, পেয়ারা, বহেরা, বাতাবি লেবু, বেল, মহুয়া, রক্তচন্দন, শিমুল, সজনে, সোনালু, হরিতকি, আগর, কর্পূর, ঘোড়ানিম, নাগেশ্বর, অনন্তমূল, আঙুর, আলকুশি, গন্ধভাদুলে, গুলঞ্চ, পুনর্নভা, ভৃঙ্গরাজ, শতমূলি, অর্শগন্ধা, ওলটকম্বল, কলকাসুন্দা, কালো মেঘ, ঘৃতকুমারী, সর্পগন্ধা, জবা, তুলসী, বাসক, মেহেদি, এরকম আরো অসংখ্য ভেষজ উদ্ভিদ আছে যেগুলো চাষাবাদ যোগ্য। এগুলো চাষ করলে একদিকে দেখা যাবে যে একটা কারণে না, মেডিসিনাল ইউজ ছাড়াও এগুলোর অন্যান্য ফসল চাষাবাদ যে করবে তার জন্য, কৃষকের জন্য অন্যান্য ফসলও সংগ্রহ করতে পারবে। অন্যান্য ফসলে মানে দেখা যাবে শুধু ভেষজ প্রোডাক্টই না,
বিভিন্ন অন্যান্য ফল হোক বা অন্য কোনো অংশ, মশলা হোক বা শাক হোক, এভাবেও সবজি হিসেবেও অন্য আরেকটা কোনো উদ্দেশ্য সফল হতে পারে এগুলো চাষ করলে, এই সমস্ত উদ্ভিদগুলো। এরপরে আমরা দেখব যে চাষাবাদ যৌক্তিকতা, ভেষজ উদ্ভিদগুলো কেন চাষাবাদ করা উচিত আমাদের। দেখি কিছু কারণ। সাধারণত বনে জঙ্গলে প্রাকৃতিকভাবে জন্মে থাকা ঔষধি উদ্ভিদ থেকেই ভেষজ ওষুধের কাঁচামালগুলো সংগ্রহ করা হয়, কিন্তু জমিতে চাষকৃত উৎস থেকে ঔষধি উদ্ভিদ সংগ্রহ কিন্তু বাঞ্ছনীয় হয়ে গেছে। না হলে কি হবে, একসময় প্রকৃতি ভেষজ শূন্য হয়ে পড়বে। প্রকৃতি যেন ভেষজ শূন্য হয়ে না যায়, সেজন্য চাষাবাদের প্রয়োজন। চাষকৃত ভেষজ উদ্ভিদের গুণগত মান দেখা গেছে বনজভাবে যেগুলো ভেষজ জন্মাচ্ছে সেগুলোর থেকে অনেক গুণ ভালো, উন্নত। ভেষজ উদ্ভিদগুলো পরিবেশ বান্ধব। কেমন? ভেষজ উদ্ভিদ বাতাসে বিরাজমান বিভিন্ন রোগ জীবাণুকে বিনষ্ট করতে সক্ষম। তাই অধিক হারে ভেষজ উদ্ভিদের চাষ ক্রমশ দূষিত হয়ে পড়া পরিবেশ বিশুদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা থেকে বোঝা যাচ্ছে যে চাষের আরেকটা গুরুত্বপূর্ণ যৌক্তিকতা, যেটা পরিবেশ বান্ধব, পরিবেশ রক্ষা করে এই সমস্ত ভেষজ উদ্ভিদগুলো। কাজে এগুলো চাষাবাদ করলে পরিবেশের জন্যও ভালো এবং নিজেদের জন্যও লাভজনক। ভেষজ উদ্ভিদ চাষে বিনিয়োগ অনেক কম কিন্তু লাভ অনেক বেশি, এজন্য এটার চাষের যৌক্তিকতা আরেকটা। ভেষজ উদ্ভিদ চাষ অপেক্ষাকৃত কম শ্রমসাধ্য, এটার কিন্তু বেশি পরিচর্যা করতে হয় না, এটার অত শ্রম দিতে হয় না। এরপরে দেশে ব্যাপকভাবে ভেষজ উদ্ভিদের চাষ সম্ভব হলে ভেষজ চিকিৎসা, তারপর ভেষজ ওষুধ আরো বেশি সহজলভ্য হবে, ফলে দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় কমে যাবে। এই সমস্ত কারণ থেকে আমরা উপলব্ধি করছি যে ভেষজ উদ্ভিদগুলোর চাষের অবশ্যই অনেক যৌক্তিকতা রয়েছে, এগুলো চাষ ব্যাপক হারে হওয়া উচিত। এবার আমরা চলে যাব যে এই ভেষজ উদ্ভিদের সাধারণ চাষাবাদ পদ্ধতি, ভেষজ উদ্ভিদ গুলোকে কিভাবে সাধারণভাবে চাষ করা যেতে পারে। কিন্তু এক একটা উদ্ভিদের চাষাবাদ পদ্ধতি এক এক রকম হতে পারে। কিছু উদ্ভিদে কম বেশি সার লাগবে, কম বেশি সেচ লাগবে, কম বেশি জমিটাকে কর্ষণ করতে হবে বেশি, নিড়ানি দিতে হবে বেশি, কম বেশি হতে পারে। তো সাধারণ যেটা কাজ করতে হবে সেটা হলো প্রথমে বীজ নির্বাচন করতে হবে। কোন গাছ থেকে বীজ নির্বাচন করবে, যে কোনো ঔষধি গাছের বীজ নির্বাচনের ক্ষেত্রে যে গাছটা থেকে বীজ নেওয়া হবে সেটা যেন রোগ প্রতিরোধী জাত হয় এবং উচ্চ ফলনশীল জাত হয়। যে প্রোডাক্টটা, যে কাঁচামালটা, যে ভেষজ ড্রাগটা আমার দরকার সেটা যেন উচ্চ ফলন, সেইটার মাত্রা যেন উচ্চ ফলনশীল থাকে, এইরকম একটি ভেষজ উদ্ভিদ থেকে বীজ নির্বাচন করতে হবে। তারপরে বীজ তলা তৈরি করতে হবে, যেখানে এই বীজগুলোকে বপন করে চারা তৈরি করা হয়। বীজতলা তৈরি করতে হলে সেখানে ভালোভাবে কর্ষণ করে পানি দিয়ে সার ব্যবহার করে বীজতলাটাকে সুন্দরভাবে তৈরি করতে হবে। তারপরে বীজ বপন করতে হবে নির্দিষ্ট নিয়মে, সঠিক নিয়মে এগুলোকে বপন করতে হবে। তারপরে চারা মাঠে অথবা জমিতে রোপণ করতে হবে। যখন বীজটা চারা গজাবে তখন সেটাকে মাঠে অথবা জমিতে রোপণ করতে হবে। এরপরে অনেক ক্ষেত্রে দেখা গেছে ভেষজ উদ্ভিদগুলো ওই বীজতলাতেই বড় করা হয়, অনেকে সেটা করে, মাঠে দেয় না। সেটাও করতে পারবে, আবার মাঠে বা জমিতে রোপণ করতে হবে। যেগুলো বৃক্ষ জাতীয় সেগুলো মাঠে বা জমিতে নেওয়াই ভালো। এরপরে যেটা করতে হবে সেটা হলো সিঞ্চন, মানে যে পদ্ধতিটা অবলম্বন করতে, সিঞ্চন ও পরিচর্যা। মাঠে এবং জমিতে দেওয়ার পরে বেশ কিছু সিঞ্চন করতে হবে এবং পরিচর্যা। সিঞ্চন কি, মাঝে মাঝে সেচ দিতে হবে, তারপরে নিড়ানি দিতে হবে জমিতে, তারপরে পরিচর্যার মধ্যে পড়বে কীটনাশক প্রয়োগ, সার প্রয়োগ, তারপরে আগাছা নিধন, এই টাইপের পরিচর্যাগুলোর প্রয়োজন পড়ে। সেগুলো গাছ ভেদে কতবার করতে হবে সেটার উপর ডিপেন্ড করে। এরপরে যেটা ফাইনালি সেটা হলো ফসল সংগ্রহ। নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে
ফসলগুলো সংগ্রহ করা হয়। ফসল বলতে এখানে বোঝানো হচ্ছে ভেষজ উদ্ভিদের যে ড্রাগ বা ভেষজ প্রোডাক্টটা থেকে ওষুধ তৈরি হবে সেটাকে ফসল বলা হয়েছে। যেমন আমরা যদি ভেষজ উদ্ভিদ হিসেবে ধরি, ভেষজ উদ্ভিদ হিসেবে যদি আকন্দকে ধরি, তাহলে আকন্দের পাতা, তারপরে আকন্দের ফুল, আকন্দের ছাল, পুরো গাছটাই, হয়তোবা মূলটা বাদ দিয়ে। কিন্তু যখন যেটা লাগবে সেটা কালেক্ট করবো। হয়তোবা আমি ফুল থেকে এখন ভেষজটা তৈরি করব, ফুল কালেক্ট করব। আমি ফলটা থেকে তৈরি করব, ফলটা কালেক্ট করব, আলাদা আলাদা ভাবে। এভাবে ফসল সংগ্রহ করতে হবে নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সময়ে। এবার আমরা চলে যাব ইমপ্রুভমেন্ট অফ মেডিসিনাল প্লান্ট। মেডিসিনাল প্লান্ট গুলোর কিন্তু যদি আমরা পাশাপাশি উন্নতি সাধন করি, একটু আরো উন্নত জাতের মেডিসিনাল প্লান্ট, বা এটাকে যেন আমরা অল্প সময়ে প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, প্রচুর মেডিসিনাল ভ্যালু সম্পন্ন উদ্ভিদে পরিণত করতে পারি, রোগ প্রতিরোধী জাত, তারপরে বিভিন্ন ট্রেস রেসিস্টেন্ট জাত তৈরি করতে পারি, তাহলে সেগুলো কিন্তু আরো উন্নত হয়, আরো ভালো মেডিসিনাল প্লান্ট হয়। তো সেগুলোর জন্য কিভাবে করা যায়, এই যে ইমপ্রুভমেন্ট অফ মেডিসিনাল প্লান্ট কিভাবে সম্ভব? এখানে বায়োটেকনোলজি ব্যবহারের কথা বলা হচ্ছে, যে বিভিন্ন জৈব প্রযুক্তি ব্যবহার করে ভেষজ উদ্ভিদগুলোর উন্নয়ন সম্ভব। কেমন? যেমন টিস্যু কালচার করে অল্প সময়ের মধ্যে অসংখ্য চারা উৎপাদন করে ফেলা যাচ্ছে। টিস্যু কালচারটাকে ব্যবহার করে মেডিসিনাল প্লান্টগুলোর চারা উৎপাদন করা যাবে অল্প সময়ে। অনেক সময় অনেক মেডিসিনাল প্লান্টের বীজ সংগ্রহ, সেগুলো বীজতলায় নেওয়া, বীজ তৈরি করা, চারা তৈরি করা, অনেক ঝামেলা আছে। পরিচর্যা করা, চারাটা ভালো হবে কিনা একটা টেনশন। কিন্তু আমরা যদি টিস্যু কালচার ব্যবহার করি, নিঃসন্দেহে টেনশন মুক্ত হয়ে অসংখ্য চারা অল্প সময়ের মধ্যে পাওয়া যাবে। টিস্যু কালচার ব্যবহার করে তার মানে ইমপ্রুভমেন্ট সম্ভব মেডিসিনাল প্লান্টের। 2 নাম্বার, রোগ প্রতিরোধ জাত যদি উৎপাদন করা যায়, সেক্ষেত্রে দেখা যাবে উদ্ভিদের মেরিস্টেম কালচার বা ক্যালাস কালচার আলাদাভাবে কালচার করে এগুলোর প্রতিরোধী জাত, রোগ প্রতিরোধী জাত চোখ বন্ধ করে তৈরি করা যাবে। 3 নম্বরে আরেকটা আছে, সেটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যেটাকে বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আরেকটা টেকনিক বা প্রযুক্তি হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এইটা দ্বারা কাঙ্ক্ষিত বংশগতীয় বৈশিষ্ট্য সম্পন্ন ট্রান্সজেনিক মেডিসিনাল প্লান্ট উৎপাদন করে মেডিসিনাল প্লান্টকে ইমপ্রুভমেন্ট করা যাবে। ট্রান্সজেনিক, তো ট্রান্সজেনিক মেডিসিনাল প্লান্ট এগুলো সম্পর্কে চলো আমরা এখন আলোচনা করি। প্রথমে টিস্যু কালচার। টিস্যু কালচার প্রযুক্তির লক্ষ্যটা কি? প্রথমেই বললাম, অসংখ্য সুস্থ এবং উচ্চ ফলনশীল চারা উৎপাদন। অসংখ্য চারা এখন সুস্থ এবং উচ্চ ফলনশীল যেন হয়, সেটাও আমাদের টার্গেট থাকবে। যে টিস্যু কালচারের মাধ্যমে অসংখ্য হতে হবে, সুস্থ হতে হবে এবং উচ্চ ফলনশীল চারা তৈরি করা। এরপরে টিস্যু কালচার কাকে বলে? টিস্যু কালচার যে প্রযুক্তিটার কথা বললাম, এটা আসলে কি? টিস্যু কালচার প্রযুক্তিটা হলো উদ্ভিদের কোনো সজীব অংশ থেকে কোষ বা টিস্যু নিয়ে সেটাকে জীবাণুমুক্ত পরিবেশে কাঁচের পাত্রে একটা নিউট্রিয়েন্ট মিডিয়ামের মধ্যে কালচার করে সেখান থেকে চারা তৈরি, অসংখ্য চারা তৈরির যে প্রযুক্তি, সেটাকে বলা হচ্ছে টিস্যু কালচার। চলো টিস্যু কালচার প্রযুক্তিটা একটা চিত্রের মাধ্যমে আমরা বর্ণনা করার চেষ্টা করি। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এটা হলো টিস্যু কালচার প্রযুক্তি। এটা আমার হাতে আঁকানো। তো আমি এখানে আঁকালাম না যে সময় নষ্ট হবে, আমি আগে থেকে এটা আঁকিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য। এখন আমি এটা বর্ণনা করব। প্রথমে কি করতে হবে? একটা উদ্ভিদ, এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই উদ্ভিদ থেকে এক্সপ্লান্ট কালেকশন করতে হবে। উদ্ভিদের সজীব অংশ, বিভাজন ক্ষমতা সম্পন্ন অংশ থেকে টিস্যু নিতে হবে। এই টিস্যু কালেক্ট করাকে বলা হচ্ছে, উদ্ভিদের কোনো একটা অঙ্গ থেকে টিস্যু কালেক্ট করাকে বা সেই টিস্যুর নমুনাটাকে বলা হয় এক্সপ্লান্ট। এই জন্য প্রথম ধাপ হলো এক্সপ্লান্ট কালেক্ট করা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো এক্সপ্লান্ট কালেকশন। এক্সপ্লান্টটাকে তারপরে নির্জীবকরণ, মানে জীবাণুমুক্ত করে রাখতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হলো একটা
কাচের পাত্রে, পরিষ্কার জীবাণুমুক্ত কাচের পাত্র, এখানে তোমরা দেখতে পাচ্ছ কাচের পাত্রে একটা কালচার মিডিয়াম তৈরি করতে হবে, যে মিডিয়ামের মধ্যে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে, বিভিন্ন ভিটামিন থাকবে, বিভিন্ন ফাইটো হরমোন থাকবে, যাতে প্লান্টটা গ্রো করে। এইরকম একটা মিডিয়াম তৈরি করতে হবে। তারপরে এই এক্স প্লান্টটাকে দিয়ে দিতে হবে কালচার মিডিয়ামে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় ধাপে যে ছবি, কিছুদিন পরে দেখা যাবে এই টিস্যুগুলো বারবার বিভাজিত হয়ে কেলাসে পরিণত হবে। এটা হলো কেলাসে পরিণত হবে। কেলাস কি? কেলাস হলো অসংগঠিত টিস্যু গুচ্ছ। এই যে এই টিস্যুটা বারবার ডিভাইডেড হয়ে অসংখ্য অসংগঠিত টিস্যুতে পরিণত হবে, এটাকে বলা হয় কেলাস। আরো কিছুদিন পরে দেখা যাবে এই কেলাস গুলো থেকে চারা গজাবে, মূলবিহীন চারা, যেখানে মূল তৈরি হবে না, শুধু চারা তৈরি হবে, শুট তৈরি হবে। এরপরে রুট তৈরির জন্য আলাদা আরেকটা মিডিয়াম তৈরি করতে হবে এবং সেখানে এই চারাগুলোকে ট্রান্সফার করতে হবে অন্য মিডিয়ামে। সেই মিডিয়ামটাতে অক্সিন নামের অতিরিক্ত আরেকটা হরমোন দিতে হবে যাতে রুট তৈরি হয়। এখানে যাতে রুট তৈরি হয় সেজন্য মিডিয়ামে অবশ্যই অক্সিন নামক হরমোন থাকবে। তারপরে কিছুদিন পরে দেখা যাবে সেই জারে রুট তৈরি হয়েছে, এখানে দেখতে পাচ্ছ রুট তৈরি হয়ে যাবে। ঠিক তার কিছুদিন পরেই তখন এই চারাগুলোকে পরীক্ষামূলকভাবে টবে লাগানো হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ টবে লাগানো হয়েছে গাছগুলো, টবে টবে লাগাতে হবে পরীক্ষামূলকভাবে। তারপরে যদি সেখানে সেগুলো টিকে যায়, তারপরে সেগুলোকে পরবর্তীতে ফিল্ডে নিয়ে যাওয়া হয়। এভাবে একটা গাছের টিস্যুকে কালচার করে অসংখ্য চারা তৈরির যে প্রযুক্তি, সেটাই হলো টিস্যু কালচার প্রযুক্তি। এরকমই একটা গ্রামের, ঔষধি গ্রামের নাম শুনে থাকবে, নাটোরের ঔষধি গ্রাম। সেই গ্রামের একজন কৃষক অ্যালোভেরা চাষ করেছে। কিভাবে সফল হয়েছে? অ্যালোভেরা চাষ করেছে এবং চারা তৈরি করেছে এইভাবে টিস্যু কালচারের মাধ্যমে। আমরা দেখি এটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যালোভেরা উন্নয়নে নাটোরে কৃষকদের ক্ষেত পরিদর্শন এবং তাদের সাথে মত বিনিময় করছে অনেকে। অ্যালোভেরা চাষ, এটা ফিল্ডে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা ল্যাবে টিস্যু কালচারের মাধ্যমে চারা তৈরি, আর এখানে এখানে হচ্ছে টবে লাগানো অবস্থায়। এভাবে গবেষণা করে টিস্যু কালচার করে কৃষক অনেক সফল হচ্ছেন কৃষকরা। নাটোরের ভেষজ গ্রামে অনেক রকমের ওষুধের চাষ হয়, তার মধ্যে অ্যালোভেরা একটা। এবার আমরা চলে যাব ট্রান্সজেনিক মেডিসিনাল প্লান্ট উৎপাদনে। কিভাবে, এটার লক্ষ্য কি? এটার লক্ষ্য যদি তোমরা বুঝতে পারো তাহলেই বুঝবে যে কিভাবে মেডিসিনাল প্লান্ট গুলোর ইমপ্রুভমেন্ট সম্ভব ট্রান্সজেনিক প্লান্ট সৃষ্টি দ্বারা। ট্রান্সজেনিক, জিন ট্রান্সফার করে নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য, একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের উদ্ভিদ আমি তৈরি করব জিন ট্রান্সফারের মাধ্যমে। এটাকেই বলা হচ্ছে ট্রান্সজেনিক মেডিসিনাল প্লান্ট। ট্রান্সজেনাল মেডিসিনাল প্লান্টের লক্ষ্য হচ্ছে প্যাথোজেন প্রতিরোধী জাত সৃষ্টি। বিভিন্ন প্যাথোজেন, ভাইরাল, ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল, এই টাইপের প্যাথোজেন প্রতিরোধী জাত সৃষ্টি করা। যদি আমরা এই প্রতিরোধী জাত তৈরি করি তাহলে কিন্তু এগুলো প্যাথোজেন দ্বারা আক্রান্ত হবে না সেই মেডিসিনাল প্লান্ট গুলো। তুমি নিশ্চিন্ত মনে বসে থাকবে, সেখানে কীটনাশক দিতে হবে না, সেখানে বিভিন্ন প্যাথোজেন নাশক, ছত্রাক নাশক, ভাইরাস নাশক এগুলো দেওয়ার প্রয়োজন পড়বে না। তারপরে কীট পতঙ্গ প্রতিরোধী জাত সৃষ্টি, এটাও লক্ষ্য ট্রান্সজেনিক প্লান্ট সৃষ্টির। আরেকটা লক্ষ্য বিভিন্ন ট্রেস প্রতিরোধী জাত সৃষ্টি। ট্রেস মানে বিভিন্ন ট্রেস, যেমন লবণাক্ত পরিবেশ সহ্য করতে পারে, যেন বিভিন্ন জলাবদ্ধতা যেন টলারেট করতে পারে, তারপরে খরা যেন প্রতিরোধ করতে পারে, এরকম ট্রেস প্রতিরোধী জাত। যে সমস্ত উদ্ভিদ মরুভূমিতে জন্মে তাদের জিন নিয়ে যদি একটা উদ্ভিদে দিয়ে দেওয়া যায়, একটা তাহলে একটা সাধারণ উদ্ভিদে যদি দিয়ে দেওয়া যায়, জলজ পরিবেশে জন্মে, সেখানে কোনো কারণে যদি খরা হয় তাহলে কিন্তু তাকে, যেখানে মরুজ উদ্ভিদ যেখানে হচ্ছে সেখানেও তাকে গ্রো করানো সম্ভব হবে। এভাবে বিভিন্ন ট্রেস প্রতিরোধী জাত সৃষ্টিতেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হচ্ছে। আগাছা প্রতিরোধী জাত, আগাছা প্রতিরোধী জাত সৃষ্টি করাও ট্রান্সজেনিক প্লান্টের উদ্দেশ্য। তারপরে বিভিন্ন রাসায়নিক ড্রাগ সম্বলিত, এটা একটা অন্যতম টার্গেট, যে
বিভিন্ন রাসায়নিক ড্রাগ সম্বলিত জাত সৃষ্টি। যদি বিভিন্ন রাসায়নিক ড্রাগ সম্বলিত জাতটা সৃষ্টি করা যায় তাহলে কিন্তু সেটা অনেক বেশি লাভজনক হবে। যে আমি একটা গাছে আমার এক ধরনের ড্রাগ তৈরি হয়, আমি যদি আরেকটা জিন দিয়ে দিই আরেকটা গুরুত্বপূর্ণ ড্রাগও সাথে সাথে তৈরি হচ্ছে, তাহলে সেটা অবশ্যই অনেক লাভজনক। এভাবে ইমপ্রুভমেন্ট সম্ভব প্লান্ট মেডিসিনাল প্লান্টগুলো। এখন আমরা ট্রানজেনিক যে ডেভেলপমেন্ট সেটার একটা কোথা থেকে আসলো এই জিন ট্রান্সফারের যে টেকনিকটা, জিন ট্রান্সফার করে এই প্লান্ট তৈরির যে ধারণা, একটা গল্পের মাধ্যমে জানা উচিত। যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমোফেসিয়ান নামক তোমরা জানতে পারো, এটার নাম জেনে শুনে থাকবে। এখানে দেখো ট্রান্সজেনিক প্লান্ট ডেভেলপমেন্ট যে ধারণা, একটা গল্পের মতন প্রাকৃতিক ব্যাপার। এখানে একটা গাছ দেখতে পাচ্ছ তোমরা, এই গাছে একটা ব্যাকটেরিয়া, এটা হলো একটা গাছে ক্রাউন গল হয়। কেন হয়? দেখা গেল একটা ব্যাকটেরিয়া, নাম অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমোফেসিয়ান। এই অ্যাগ্রোব্যাকটেরিয়ামের ভেতরে ওর ব্যাকটেরিয়াল জেনোম তো আছেই, পাশাপাশি একটা প্লাজমিড আছে, টিআই প্লাজমিড। এই গোলাকার যে প্লাজমিড দেখতে পাচ্ছ এটা প্লাজমিড। এই প্লাজমিডে একটা ডিএনএ আছে, এই যে এখান থেকে এইটুকু, এটা হলো টিডিএনএ। এই টিডিএনএটা দেখা যাচ্ছে প্লান্টকে আক্রমণ করার পরে প্লান্টের ক্রোমোজোমের মধ্যে চলে যায়। এই যে প্লান্টের ক্রোমোজোমের মধ্যে টিডিএনএটা চলে যায় এবং তারপরে সেটা এই যে টিডিএনএটা চলে যায় প্লান্ট ক্রোমোজোমে এবং প্লান্টের ক্রাউন গল সৃষ্টি হয়। পরে বিজ্ঞানীরা মনে করলো যে যেখানে টিডিএনএর জায়গায় যদি অন্য কোনো কাঙ্ক্ষিত জিন দিয়ে দেওয়া যায় তাহলে ওই উদ্ভিদের সেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। এবং ব্যাকটেরিয়া দ্বারা যদি আক্রমণ করানো যায় তাহলে ব্যাকটেরিয়াটা টিডিএনএর জায়গায় যে জিনটা থাকবে সেটা উদ্ভিদকে দিয়ে দিবে এবং উদ্ভিদ ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। এই একটা প্রাকৃতিক ধারণা থেকে ট্রানজেনিক প্লান্ট ধারণাটা চলে আসলো। তাহলে আমরা ট্রানজেনিক প্লান্টের ধারণাটা এখানে দেখি। ট্রানজেনিক প্লান্ট ডেভেলপমেন্ট কিভাবে হলো এইখানে আমরা বর্ণনা করব যে আমাদের কাঙ্ক্ষিত জিন যেটাকে বলা হচ্ছে, সেই কাঙ্ক্ষিত জিনের সোর্স গুলা কোথা থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জিন নিতে পারি। সেটা প্লান্ট অন্য আরেকটা প্লান্ট থেকে নিতে পারি, অন্য কোনো এনিম্যাল থেকে নিতে পারি, কোনো হিউম্যান থেকে নিতে পারি, আমরা অন্য আরেকটা মাইক্রো অর্গানিজম থেকে নিতে পারি। ঠিক আছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনটাকে নিলাম, এটা আমাদের কাঙ্ক্ষিত জিন, এই অংশটা কাঙ্ক্ষিত জিন। এই জিনটাকে তারপরে কি করা হবে, দুটা পদ্ধতিতে আমরা এইভাবে প্লান্টের ইমপ্রুভমেন্ট করতে পারি, ট্রানজেনিক প্লান্ট তৈরি করতে পারি। প্রথমে এই কাঙ্ক্ষিত জিনটাকে কি করব, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমোফেসিয়ানের ভেতরে দিয়ে দেওয়া হবে। কিভাবে? ওই যে আমরা দেখলাম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করে এই প্লাজমিডটা কেটে টিডিএনএটাকে আলাদা করে সেখানে এই কাঙ্ক্ষিত জিনটাকে প্রবেশ করানো, জোড়া লাগায়ে আবার সেটা অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মধ্যে দিয়ে দেওয়া, তারপরে অ্যাগ্রোব্যাকটেরিয়াম দিয়ে এই প্লান্ট সেলকে আক্রমণ করানো, তারপরে প্লান্ট সেলটা এরকম টিস্যু কালচারের মাধ্যমে অসংখ্য চারা তৈরি করবে এবং তারপরে সেটা ফিল্ডে লাগানো হবে, গাছ হবে। তারপর নতুন যে গাছটা হবে সেটা কিন্তু সেই নতুন বৈশিষ্ট্য সম্পন্ন, আমরা যেখান থেকে ফরেন জিনটা নিলাম, কাঙ্ক্ষিত জিন নিলাম, সেই বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পাওয়া যাবে। এটা যে পদ্ধতিতে অ্যাগ্রোব্যাকটেরিয়ামকে ব্যবহার করে যে পদ্ধতিতে জিন ট্রান্সফার করা হলো এটাকে বলা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম মেথড। আর আমরা যদি আরো একটা পদ্ধতিতে জিন ট্রান্সফার করি ল্যাবরেটরিতে, যেটাকে তাপে চাপে এই জিনটাকে ফেলে ডাইরেক্ট প্লান্ট টিস্যুকে আলাদা করে নিয়ে প্লান্ট টিস্যুর মধ্যে ইনসার্ট করা, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে পার্টিকেল বোম্বার্ডমেন্ট মেথড। পার্টিকেল বোম্বার্ডমেন্ট মেথডে কিরকম, সেই জিনটাকে নিলাম, কাঙ্ক্ষিত জিন, এবং উদ্ভিদের কোষ বা টিস্যুকে কালেক্ট করা হলো, সেখানে এই জিনটাকে ট্রান্সফার করে দেওয়া হলো, তারপরে টিস্যু কালচার করে টিস্যু কালচারের মাধ্যমে চারা তৈরি করা হলো এবং নতুন বৈশিষ্ট্য, ওই জিনটা যে জিনটা না হলো সেই জিনের বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ তৈরি হলো, সেটাই হলো ট্রান্সজেনিক প্লান্ট। এখন যে আর তোমরা এই পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি।
কিভাবে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে কিন্তু একটা ব্যাকটেরিয়ার প্লাজমিড লাগবে। ব্যাকটেরিয়ার এক্সট্রা ক্রোমোজোমাল গোলাকার ডিএনএ, সেই এইটা হলো ব্যাকটেরিয়ার ডিএনএ, আর এটা কাঙ্ক্ষিত জিন। এই কাঙ্ক্ষিত জিনকে আমরা যে কোনো জায়গা থেকে আনতে পারি, মানুষ থেকে, অন্য উদ্ভিদ থেকে বা মাইক্রো অর্গানিজম থেকে। তারপরে সেটাকে প্লাজমিডের সাথে সংযুক্ত করা হয় কি দিয়ে? লাইগেজ এনজাইম দ্বারা জোড়া লাগানো হয়। জোড়া লাগায় যে রিকম্বিনেন্ট ডিএনএ পাওয়া গেল সেটা এটা। ওখানে যদি টিডিএনএ ছিল, টিডিএনএ কে সরায়ে সেখানে দেওয়া হলো কাঙ্ক্ষিত জিনটাকে। এই কাঙ্ক্ষিত জিনটাকে দেওয়া হয়ে গেলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে গেল। রিকম্বিনেন্ট ডিএনএ কে আবার আরেকটা নতুন ব্যাকটেরিয়াম কোষের মধ্যে দিয়ে দেওয়া হলো, তৈরি হয়ে গেল রিকম্বিনেন্ট ডিএনএ। এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহারের জন্য তৈরি হয়ে গেল। তারপরে এই ঘটনাটা ঘটে যে কোষের মধ্যে ইনসার্ট করে দেওয়া হয় উদ্ভিদ কোষে। যে গাছের আমরা ট্রান্সজেনিক প্লান্ট তৈরি করব, সেই গাছের কোষের মধ্যে ইনসার্ট করা হয় ব্যাকটেরিয়ার মাধ্যমে সেই জিনটা। সেই পদ্ধতিটাকে বলা হয় অ্যাগ্রোব্যাকটেরিয়াম মেথড। তোমরা বুঝতে পেরেছো? আশা করবো যে বুঝতে পেরেছো। আর এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এই পাশে যে চিত্রটা আমরা দেখলাম এখন, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার। এখানে আমরা যে ট্রান্সজেনিক প্লান্টটা ব্যবহার, যে প্রসেস দেখলাম, এখানে দুইটা টেকনোলজি ব্যবহার করা হলো। প্রথমে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তারপরে টিস্যু কালচার প্রযুক্তি। টিস্যু কালচার, দুটা প্রযুক্তি ব্যবহার করে এখানে ট্রান্সজেনিক প্লান্ট তৈরি করা হলো। এবার একটা ট্রান্সজেনিক প্লান্টের উদাহরণ দেখাচ্ছি। তোমরা জানো তামাক পাতাতে নিকোটিনের জন্য এর ড্রাগ নিকোটিনের জন্য ওষুধি গুণ সম্পন্ন। এটা ড্রাগ হিসেবে নিকোটিনের ভূমিকা আছে মেডিসিন তৈরিতে। তো এই যে নিকোটিন, তামাক গাছের পাতাতে দেখো এই ধরনের পোকা আক্রমণ হয়ে চাষিদের জন্য খুবই চিন্তার বিষয় হয়ে যায়। এই পোকাগুলো হয়ে পাতাগুলোকে, আর এর পাতাটাই তো ফসল এখানে, অথচ এখানে এই পোকাগুলোর আক্রমণে পাতাগুলো নষ্ট হয়ে যায়। প্রায় এরকম কমন একটা ব্যাপার ছিল। কিন্তু বর্তমানে ট্রান্সজেনিক প্লান্ট তৈরি করা হলো, কীট পতঙ্গ রোধী বা পতঙ্গ প্রতিরোধী একটা জাত তৈরি করার চিন্তা আসলো মাথায়। কিভাবে? দেখা গেল ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক একটা ব্যাকটেরিয়া, এই পোকাগুলোকে মেরে ফেলতে পারে প্রাকৃতিক ভাবে। তারপরে জানা গেল যে ওই ব্যাকটেরিয়ার ভেতরে বিটি জিন, জিনের নাম হলো বিটি জিন। ব্যাকটেরিয়ার মধ্যে যে বিটি জিন আছে, সেই জিনটা এই পোকাগুলোকে মারার জন্য ভূমিকা পালন করে। তারপরে মাথায় আসলো যে এই বিটি জিনকে যদি তামাক পাতাতে দেওয়া যায় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে বা কনভার্টমেন্ট পদ্ধতিতে, তাহলে এখানে পুরা ওই পতঙ্গ প্রতিরোধী জাতি তৈরি হবে। এভাবে তোমরা গবেষণাগারে দেখতে পাচ্ছ যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে পতঙ্গ প্রতিরোধী তামাক গাছের চারা উৎপাদন, আর এখানে এটাকে পুরা ফিল্ডে তামাক পাতার চাষ। এই হলো ট্রান্সজেনিক প্লান্টের একটা উদাহরণ। এটা কোন টাইপের? পতঙ্গ প্রতিরোধী। এই ক্ষেত্রে কিন্তু কোনো পতঙ্গ নাশক প্রয়োগ করতে হবে না। কৃষকদেরকে নিশ্চিন্ত হয়ে তার ফসলটার শুধু দিকে তাকিয়ে থাকতে হবে, আর ফসল কখন ঘরে তোলা হবে সেটার অপেক্ষায় থাকলেই হবে। তাহলে বিটি জিন, ব্যাকটেরিয়ার বিটি জিন ট্রান্সফার করে তামাক পাতার পতঙ্গ প্রতিরোধী জাত সৃষ্টি করা সম্ভব হয়েছে। জিনটার নাম হলো বিটি জিন। এভাবে আমরা দেখলাম প্লান্টের ইমপ্রুভমেন্ট সম্ভব বিভিন্ন জৈব প্রযুক্তি ব্যবহার করে, বিশেষ করে টিস্যু কালচার প্রযুক্তি এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করে, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে সম্ভব। এবার আসি যে কনজারভেশন অফ মেডিসিনাল প্লান্ট। যেহেতু এগুলো
সংকটাপন্ন অবস্থার দিকে চলে গেছে। আমি অলরেডি কিন্তু তোমাদেরকে 10টা উদ্ভিদের নাম প্রথম ক্লাসে ফার্মাকোগনোসির প্রথম ক্লাসে দিয়েছি, যে এগুলো সংকটাপন্ন অবস্থাতে চলে গেছে, এগুলোকে সংরক্ষণের প্রয়োজন। আর আমাদের দেশে কিন্তু টেন্ডেন্সি আছে মেডিসিনাল প্লান্টগুলোর বনজভাবে জন্মানো, সেগুলো থেকে ওষুধগুলো তৈরি করা, না হলে দেশের বাহিরে থেকে প্রোডাক্ট এনে ওষুধ তৈরি করা। কিন্তু চাষাবাদের কোনো সেইভাবে কিন্তু এখনো সেরকম চাষাবাদের ইমপ্রুভমেন্ট নাই, চাষাবাদের কোনো কেউ আগ্রহী না হয় না বা করতে চায় না এটার, যার জন্য এগুলো কিন্তু প্রায় বিলুপ্তির দিকে, সংকটের দিকে। এগুলো সংরক্ষণের প্রয়োজন আছে। বাংলাদেশের দেখা যাচ্ছে যত উদ্ভিদ আছে সবই মোটামুটি মেডিসিনাল ভ্যালু আছে, কিন্তু কম সব জায়গায় সব গাছ পাওয়া যাচ্ছে না, এগুলো সংরক্ষণ প্রয়োজন। আমরা জানি যে কোনো উদ্ভিদ বলো প্রাণী বলো, জীব সংরক্ষণের দুটো পদ্ধতি আছে, একটা হলো ইনসিটু সংরক্ষণ, আরেকটা হলো এক্সিটু সংরক্ষণ। তো ইনসিটু সংরক্ষণটা কেমন, যেখানে প্রাকৃতিক নিয়মে কোনো উদ্ভিদ বা প্রাণী যেখানে জন্মায় বা যেখানে বেড়ে উঠতে সে অভ্যস্ত, সেই জায়গাটাতেই তাকে সংরক্ষণ করা, সেই জায়গাটাতেই তাকে আটকে দিয়ে তার সংরক্ষণ করা, তাকে বাড়ানো, তার প্রজননের মাধ্যমে তাকে বাড়ানোই হলো ইনসিটু কনজারভেশন। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি, সুন্দরী গাছ, যেমন সুন্দরী গাছকে সুন্দরবনের ইকোসিস্টেমে সংরক্ষণ করাই হলো ইনসিটু কনজারভেশন। আবার আমি যেমন সংকটাপন্ন একটা উদ্ভিদের উদাহরণ দেব, চালমোগরা। চালমোগরা কিন্তু সংকটাপন্ন একটা উদ্ভিদ, যেটা বর্তমানে সিলেট এবং চিটাগাংয়ের কিছু বনে এগুলো জন্মাতে দেখা যাচ্ছে, কিছুদিন পরে সেখানেও নাই হয়ে যাবে। এটা যেন না হয়, সেই বনেই তাদেরকে সংরক্ষণের যদি আমরা ব্যবস্থা করি, সেটা হবে ইনসিটু কনজারভেশন। এবার দেখবো এক্সিটু কনজারভেশন। এক্সিটু কনজারভেশন কি? এক্সিটু কনজারভেশন হলো এমন একটা পদ্ধতি যার দ্বারা বিপদগ্রস্ত যে সমস্ত ভেষজ উদ্ভিদগুলো আছে, প্রজাতি আছে, তারা তাদেরকে নিজস্ব বাসস্থান থেকে এনে বিপদমুক্ত ভাবে তাদেরকে রক্ষা করা, তাদের বাসস্থান থেকে এনে একটা জায়গাতে তাদের বাসস্থানের মতন পরিবেশ তৈরি করে সেখানে রক্ষা করা, এটা হলো এক্সিটু সংরক্ষণ। যেমন একটা উদাহরণ দেখো, যে বোটানিক্যাল গার্ডেন একটা আদর্শ উদাহরণ, যে বোটানিক্যাল গার্ডেনে আমরা বিভিন্ন রকমের ভেষজ উদ্ভিদ কালেক্ট করে রাখতে পারি, উদ্ভিদগুলোকে পালন করতে পারি। তারপরে বাগান, নার্সারি এবং পরীক্ষাগারে এই সমস্ত সংকটাপন্ন বিপদগ্রস্ত উদ্ভিদগুলোকে রক্ষণাবেক্ষণ করা, প্রজনন করানো, এক কথায় এগুলো হলো এক্সিটু সংরক্ষণ। তাহলে এক্সিটু বা ইনসিটু যে কোনো উপায়ে আমরা আমাদের মেডিসিনাল প্লান্টগুলোকে সংরক্ষণ করতে পারি। এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আজকে তোমরা আমার আলোচনার, আমার লেকচারের রেফারেন্সগুলো একটু দেখে নাও। ইকোনমিক বোটানি, এথনো বোটানি অ্যান্ড ফার্মাকোগনোসি বাই জীবন কৃষ্ণ সাহা অ্যান্ড সুনির্মল চন্দ্র বসু স্যারের বই, এবং বিভিন্ন ইন্টারনেট সোর্স থেকে তথ্যগুলো নেওয়া। কৃষি বাতায়ন তার মধ্যে অন্যতম, সেখান থেকেও তথ্য নেওয়া আছে। আর ওষুধি উইকিপিডিয়া, তোমরা এগুলো থেকে সাহায্য নিতে পারো। এবার আমার যে ক্লাসের বিষয় সেটা হলো কোশ্চেন অন ফার্মাকোগনোসি। ফার্মাকোগনোসির উপরে কিছু প্রশ্ন আমি তোমাদেরকে বলবো। অলরেডি আমি ক্লাস নিয়েছি, ফাঁকে ফাঁকে কিন্তু বলে দিয়েছি যে কি টাইপের প্রশ্ন হতে পারে। আমি এখন সেগুলো বলবো, তোমরা সেটা একটু লিখে নিবে বা শুনে রাখবে। এভাবেই যদি তোমরা প্র্যাকটিস করো, আমি আশা করব যে তোমরা এই সাবজেক্টটাতে খুব ভালো করবে ইনশাল্লাহ। 1 নম্বর প্রশ্ন আসে এভাবে যে ফার্মাকোপিয়া বলতে কি বোঝো, আলোচনা করো। ফার্মাকোপিয়া বলতে কি বোঝো, আলোচনা করো, এরকম এটার মার্কিং থাকে 1 নাম্বার। কোশ্চেন নাম্বার যেটা আমি বলছি এখন, এটাতে দেখা যাবে যে নাম্বার থাকবে 4। ফার্মাকোপিয়া বলতে কি বুঝো, আলোচনা করো 4। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের উদ্দেশ্য আলোচনা করো, এটাও 4। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে, তারপরে ভেষজ বিজ্ঞানে ইবনে সিনা ও অ্যারিস্টটলের অবদান উল্লেখ করো, এটাও থাকবে 4 নম্বরে।
তারপরে ফার্মাকোগনোসির সংজ্ঞা দাও, ফার্মাকোগনোসির গুরুত্ব লিখো, এটাও থাকবে 4 নম্বরের উপরে। তারপরে 4টি সংকটাপন্ন ভেষজ উদ্ভিদের বাংলা ও বোটানিক্যাল নাম লিখো। আমি 10টার উদাহরণ দিয়েছি। ঔষধ, ড্রাগস ও বিষ বলতে কি বুঝো? সর্পগন্ধার রাসায়নিক উপাদানের নাম লিখো। এগুলোতে ওষুধ, ড্রাগ, বিষ 1 1 1 করে এরকম 4 নম্বর থাকবে। সর্পগন্ধার শুধু রাসায়নিক উপাদানের নাম লিখলেই হবে। যেমন রেসারপিন একটা ড্রাগ, যেটা সর্পগন্ধাতে থাকে। এরপরে আরেকটা প্রশ্ন আসে 5 নম্বরের, ওষুধ দ্রব্য গুরুত্ব আলোচনা করো। ওষুধি দ্রব্য বা ড্রাগের গুরুত্ব আলোচনা করো। ড্রাগ, মেডিসিন, বিষের মধ্যে পার্থক্য লিখো 4 নম্বর। নিম্নলিখিত রোগসমূহ নিরাময়ে ব্যবহৃত প্রত্যেকটা ক্ষেত্রে একটি করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, গোত্র, ব্যবহৃত অংশ, ব্যবহার, বিধি লিখো। এর আগে আমি তোমাদের আমার যে লেকচার 13 নম্বর লেকচার, সেখানে দেখবে যে কতগুলো রোগের নাম দেওয়া আছে। সেই রোগের নাম অনুযায়ী তোমরা এরকম যে তাদের ব্যবহৃত উদ্ভিদগুলির বোটানিক নেম, গোত্র, ব্যবহৃত অংশ, ব্যবহার বিধি, ব্যবহার বিধির উপরে একটা ক্লাস হয়ে গেছে, সেটা তোমরা খেয়াল করবে, সেখানে পেয়ে যাবে। যেমন রোগগুলোর কথা বলি, বহুমূত্র, অর্শ, হাঁপানি, আমাশয়, জন্ডিস, ডায়রিয়া, কাশি। এইগুলোর তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসে এভাবে। এই রোগগুলোই ঘুরে ঘুরে আসে জন্য একসাথে আমি এইগুলোর লিস্ট তৈরি করে তোমাদেরকে দিয়েছি। কেটে যাওয়া জখম, হাড় ভাঙার জন্য বাংলাদেশে ব্যবহৃত 3টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, ব্যবহার বিধি লিখো, 6 নম্বরের প্রশ্ন। আরেকটা প্রশ্ন আসবে, নিম্নলিখিত উদ্ভিদের সাধারণ নাম, বৈজ্ঞানিক নাম, গোত্র, ব্যবহৃত অংশ ও ব্যবহার লিখো। এরকম 20টি উদ্ভিদের একটা লিস্ট আমি ওই 13তম ক্লাসে তোমাদের নিয়েছি, 13তম লেকচার, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এই লিস্টগুলো পুরো মুখস্থ করতে হবে। এই উদ্ভিদগুলো থেকে আমি যেগুলো লিস্ট দিচ্ছি তার মধ্যে ঘুরে ঘুরে আসে, তার অতিরিক্তও তোমরা কিন্তু পড়বে। আমি তো বলতে পারবো না যে ওগুলোর মধ্যেই আসবে, কিন্তু যত সাল দেখেছি তার মধ্যে এগুলোর মধ্যেই ঘুরে ঘুরে আসছে আর কি, সেই 20টা উদ্ভিদের মধ্যে। এখানে প্রশ্নটা এমন ভাবে হয়, বোটানিক নেম প্রশ্নে যদি দেওয়া থাকে তখন তোমাকে সাধারণ নাম লিখতে হবে, আর যদি কতগুলার সাধারণ নাম দেওয়া থাকে তোমাকে বোটানিক নেম সহ এই জিনিসগুলো, তথ্যগুলো লিখতে হবে। পরবর্তী যে প্রশ্ন এই অধ্যায়ে, উদাহরণ সহ ঔষধি দ্রব্যের শ্রেণীবিন্যাস করো। কতগুলা সিস্টেম, 5টা সিস্টেমে ওষুধির আমি ক্লাসিফিকেশন দেখিয়েছি। এটার 5 নম্বর থাকে এই প্রশ্নের অ্যান্সারে। আরেক রকমের প্রশ্ন, সেকেন্ডারি মেটাবোলাইট কি? উদাহরণ সহ অ্যালকালয়েডের ক্লাসিফিকেশন করো। অ্যালকালয়েডের ক্লাসিফিকেশন আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, সেগুলি যদি উদাহরণ সহ লিখো ইনশাল্লাহ অনেক ভালো নম্বর পাবা। এটা কিন্তু 10 নম্বরের প্রশ্ন আসে। 4টা কীটনাশকের নাম লিখে 4টি উৎসের বৈজ্ঞানিক নাম লিখো। কীটনাশক দ্রব্য উৎপাদনকারী এরকম 4টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখলে 4টা নম্বর পেয়ে যাবে। এটারও আমি তোমাদেরকে দেখিয়েছি। ভ্রম উৎপাদনকারী অর্থাৎ হেলুসিনোজেনিক প্লান্ট, অ্যালার্জিক প্লান্ট ও বিষাক্ততা সৃষ্টিকারী 2টি করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ও তাদের ক্ষতিকর প্রভাব বর্ণনা করো। 2টি করে হেলুসিনেশন তৈরি করে এরকম 2টি, অ্যালার্জি সৃষ্টি করে এরকম 2টি, বিষাক্ততা সৃষ্টি করে অর্থাৎ পয়জনাস প্লান্ট 2টি। এই 2টি করে মোট 3 দুগুণে 6, 6টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, তাদের ক্ষতিকর প্রভাব বর্ণনা করতে পারলেই 10 নম্বর পেয়ে যাবে। এরপরে যে প্রশ্নটা আসছে সেটা হলো, ঔষধি দ্রব্যের রাসায়নিক শ্রেণীবিন্যাস উল্লেখ করো। এটাও আমি তোমাদের ক্লাসে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। তবে এই ঔষধি দ্রব্যের যে রাসায়নিক শ্রেণীবিন্যাস, এখানে 4 নম্বরের প্রশ্ন আসে। 10 নম্বর আসলে ডিটেলস উদাহরণ রাসায়নিক গঠন দেখিয়ে তোমরা লিখবে, এটা 4 নম্বরের আসে। আরেকটা প্রশ্ন নাও এবার, অ্যাট্রপিন, ডিজিটক্সিন। লাস্টের ক্লাসে 14 নম্বর ক্লাসে কিন্তু ছিল এগুলো রাসায়নিক গঠন সহ আমি তোমাদের ক্লাস নিচ্ছি। তো প্রশ্নটা এভাবে আসছে, অ্যাট্রপিন, ডিজিটক্সিনের প্রাকৃতিক উৎস, ব্যবহার ও সেবন মাত্রা উল্লেখ করো।
আবার এভাবে প্রশ্ন আসছে, নিম্নলিখিত দ্রব্যাদি যে সকল প্লান্টে পাওয়া যায় তাদের বোটানিক নাম, তাদের রাসায়নিক গঠন ও ব্যবহার লিখো। শেষের ক্লাসটার উপরেই এই প্রশ্নটা। সেই ড্রাগগুলোর নাম কি? রেসারপিন, হায়োসায়ামিন, কোডেইন এবং ডিজিটক্সিন। এই 4টা আসে। আমি 8টা তোমাদেরকে দেখাইছি, 8টা, 4টা ঘুরে ঘুরে আসে। আমি 8টা দেখিয়েছি, তার মধ্যে ওগুলোও আসতে পারে। 8টাই প্র্যাকটিস করবে। এরপরে সর্বশেষ আজকের যে ক্লাস, সেটার উপরে কিছু প্রশ্ন। ভেষজ উদ্ভিদ চাষের প্রয়োজনীয়তা আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, বাংলাদেশে ভেষজ উদ্ভিদ চাষের সম্ভাবনা আলোচনা করো। এটাতেও 5 নাম্বার। ভেষজ উদ্ভিদ চাষের সুবিধা অসুবিধা আলোচনা করো, 5 নম্বর। টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে ভেষজ উদ্ভিদ উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। এটা থাকবে 10 নম্বর। তোমরা চিত্র সহ সুন্দর করে আমি আজকে যেটা বুঝালাম সেভাবে তোমরা বর্ণনা করবে এবং একটা উদাহরণ দিয়ে দিবে মেডিসিনাল প্লান্টের। 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার। এরপরে হার্বাল মেডিসিনের প্রস্তুত প্রণালী বর্ণনা করো। এটাও কিন্তু আমি ধাপে ধাপে কয়েকটা ধাপে দেখিয়ে দিলাম, তোমরা এগুলোর বর্ণনা করে লিখবে। এটাও 10 নম্বরের প্রশ্ন আসে, হার্বাল মেডিসিন প্রস্তুত প্রণালী। ভেষজ উদ্ভিদ সংরক্ষণের গুরুত্ব লিখো। এটা সংরক্ষণের গুরুত্ব আছে না নাই, তোমার কি মতামত দিয়ে এটার গুরুত্ব লিখবে। এটা 4 নম্বরে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে। এই ছিল প্রশ্নমালা তোমাদের জন্য, যেগুলো সাধারণত পরীক্ষাতে এসে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব যে তোমরা এখান থেকে উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা এখান থেকে উপকৃত হবে। আজকে শেষ ক্লাস। তোমাদের জন্য আমার যে উপদেশ সেটা হলো, তোমাদের কোনো সমস্যা হলে তোমরা আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে তোমরা জানাবে। আর যারা এতক্ষণ আমার মনোযোগ দিয়ে ক্লাস করলে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তোমরা হচ্ছে যে যেখানে আছো সবাই বেশি বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, সততা, নিষ্ঠা, একাগ্রতা দিয়ে সবকিছু জয় করার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।